বুঝছো? এবার আমরা কথা না বলে পিছনে অনেকক্ষণ কথা বলছো। দেখো আমরা হচ্ছে ভিডিও অন করে দিও। দেখো আমরা হচ্ছে সিকিউ লিখে আমাদের পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। তো আমরা সিকিউ লিখলে সিকিউ নাম্বার 1 এটা উঠাও। এই হচ্ছে উদ্দীপক লেখা আছে, উঠাও। আচ্ছা কয়টা পেজ বাদ করে দেখো। দেখো 1 নাম্বার দিয়ে এটা লেখো। লিখছো 1 নাম্বার সিকিউ। তুমি এখন বুঝতে পারবা যে কেন তোমার শতকরা সংযুতিগুলা জানা প্রয়োজন। কথা বলো না। দেখো এখানে হচ্ছে আমাদের বের করতে বলছে শতকরা সংযুতি। তো শতকরা সংযুতি মানে বের করতে বলা বলতে শতকরা সংযুতি আমাদের দেয়া আছে। এখন এইটা দেখে তোমার বোঝা লাগবে এই যৌগ কে, এই মৌলটা কে। তুমি তো জানো না যে 74%, 18%, 8% নিয়ে যে সংকর ধাতু হয়, তোমার তো জানা নাই। তাহলে তুমি পারবা কেমনে? যখন গ নাম্বার কোশ্চেন লেখো, গ নাম্বার লেখো হচ্ছে এ মৌলটি নিষ্কাশনে সংগঠিত বিক্রিয়া সমূহ ব্যাখ্যা করো। এরপরে লেখা হচ্ছে ঘ নাম্বার ডি মৌলটি, ঘ নাম্বার দিয়ে লেখো ডি ঢাকা। ডি মৌলটি দেখছো, ডি মৌলটি নিষ্কাশনে তাপজারণ এবং তড়িৎ বিশ্লেষণ উভয় পদ্ধতির প্রয়োজন। তাপজারণ এবং তড়িৎ বিশ্লেষণ উভয় পদ্ধতির প্রয়োজন। ডি মৌলটি নিষ্কাশনে তাপজারণ এবং তড়িৎ বিশ্লেষণ উভয় পদ্ধতির প্রয়োজন। বিশ্লেষণ করো। এটার মানে কি খেয়াল করো। দেখো এটার মানে হচ্ছে এটা নিষ্কাশনে, এখন এটা হচ্ছে আমাদের এই শতকরা পরিমাণ দেখে বোঝা লাগবে এটা হচ্ছে আমাদের স্টেনলেস স্টিল, মানে কি মরিচাহীন ইস্পাত বা ইস্পাতের। তো এখন এটার মধ্যে 74% হচ্ছে আমাদের কি থাকে, 74% হচ্ছে লোহা থাকে, আর বাকিটা কি থাকে, 18% থাকে হচ্ছে ক্রোমিয়াম, 8% হচ্ছে নিকেল। এই শতকরা পরিমাণ আমরা শক লিখছিলাম না, ওই শক থেকে মুখস্থ থাকা লাগবে। এখানে 90% আর 10%, 90% কপার, 10% হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে কাঁসার সংকেত। 90% কপার, 10% জিঙ্ক। তাহলে এটা যদি Fe হয়, এটা যদি ক্রোমিয়াম হয়, এটা নিকেল হয়, তাহলে আমাদের গ নাম্বার অ্যানসার কিন্তু সব নোট খাতায় করাই আছে, একদম লেখাই আছে, আমার লেখাও লাগবে না। গ নাম্বার অ্যানসার কি, লোহা নিষ্কাশনে বাত্তাচুল্লিতে সংগঠিত বিক্রিয়া। ওই যে তাপমাত্রা সহ আমরা লিখে দিছিলাম, এক এক তাপমাত্রায় ঘটে, মনে আছে? এর আগের পয়েন্টগুলো লেখা লাগবে না, ওই যে ধৌতকরণ, বশীকরণ, এগুলো লাগবে না, কারণ ওগুলো চাই নাই। বলছে কি সংগঠিত বিক্রিয়া, তার মানে কি বাত্তাচুল্লি। গ নাম্বার দিয়ে অ্যানসার লেখো, গ নাম্বার দিয়ে লেখো। গ নাম্বার দিয়ে লেখা হচ্ছে Fe নিষ্কাশনে বাত্তাচুল্লিতে লেখো, Fe নিষ্কাশনে বাত্তাচুল্লিতে সংগঠিত বিক্রিয়া। Fe নিষ্কাশনে বাত্তাচুল্লিতে সংগঠিত বিক্রিয়া। Fe নিষ্কাশনে বাত্তাচুল্লিতে সংগঠিত বিক্রিয়া। লিখছো?
অ্যানসার শেষ আমাদের। স্যার এটা আমরা পরীক্ষা লিখে দিই। এখন এখন বলতে পারো যে কেন, তুমি খাতার পিছে যায় দেখো সুন্দর করে শব্দ লেখাই আছে। এই চ্যাপ্টারের সিকিউ এতটাই সহজ যে উদ্দীপক এটাই কঠিন উদ্দীপক, বাকিগুলো আরো সহজ উদ্দীপক। লেখো, এরপর লেখো ঘ নাম্বার। ঘ নাম্বারে তোমার কি বলছে দেখো, এর এটা নিষ্কাশনে তাপজারণ, দেখো এটা নিষ্কাশনে এটা উৎপাদন করার পর আবার কি করা দরকার হয় আমাদের, তড়িৎ বিশ্লেষণ করা দরকার হয়। কেন? এইভাবে তাপজারণ করে যে কপার পাই আমরা, কপারটা হচ্ছে 97% বিশুদ্ধ, মানে ব্লিস্টার কপার। এর বিশুদ্ধ করার জন্য আমরা কি করছিলাম, তড়িৎ বিশ্লেষণ করছিলাম। দেখো খাতা নিচে আছে, কপারের নিষ্কাশন করার পর তড়িৎ বিশ্লেষণ করে আমরা বিশুদ্ধ করছিলাম। মানে এটা হচ্ছে কপার নিষ্কাশন এবং এর কি তড়িৎ বিশ্লেষণ, মানে কপার নিষ্কাশন ওইখানেই আছে, আছে না? কপার নিষ্কাশনের লাস্ট পয়েন্টই ছিল তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয়। এই হচ্ছে তুমি এখান থেকে কপার পাইছো। এরপর 6 নাম্বার পয়েন্টে কি করছো, বিশুদ্ধকরণ করছো। লেখো, লেখো ঘ নাম্বার দিয়ে অ্যানসার লেখো। তাপজারণ পদ্ধতিতে কপার নিষ্কাশন করে, তাপজারণ পদ্ধতিতে, তাপজারণ পদ্ধতিতে কপার নিষ্কাশন করে লিখছো, কপার নিষ্কাশন করে প্রাপ্ত ব্লিস্টার কপারকে, প্রাপ্ত ব্লিস্টার কপারকে বয়লয় রসিকার 6 আকার, প্রাপ্ত ব্লিস্টার কপারকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ। আগে কপার উৎপন্ন করব, তারপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি করব, বিশুদ্ধকরণ। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ। ঘ নম্বরের অ্যানসার শেষ। এবার হচ্ছে আমরা একটা সিকিউ লিখি, সিকিউর পাশে অবশ্যই আগুন চিহ্ন দিবা। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ, সিকিউ নাম্বার 2। দেখো খেয়াল করো তো, হ্যাঁ এই চ্যাপ্টারের আমরা খেয়াল করি সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ উদ্দীপক হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই যৌগ উৎপন্ন করছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিযৌগ উৎপন্ন হইছে। গুনগুন করলে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করলে যাতে পারো, একটু কনফিডেন্স নিয়ে গুনগুন করো, আগেই বলে দিই। আর আমি শিওর যে জিজ্ঞেস করলে পারবো না। দেখো এই হচ্ছে উদ্দীপক, ঠিক আছে? দেখা যায় কিনা দেখো। দেখো হ্যাঁ এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেয়া আছে, উঠাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাশে আগুন চিহ্ন দিয়ে রাখো। লেখো এটা লেখার পর সবগুলো গঘর কোশ্চেন তুমি রোমান 1-2 দিয়ে লিখবা। লেখো তাড়াতাড়ি লেখো। রোমান 1-2 দিয়ে লেখো, 1 নাম্বার দিয়ে লেখো। লেখো হচ্ছে এ হতে বিযৌগ উৎপাদনে
এ থেকে বিযোগ উৎপাদনের ক্ষেত্রে শর্ত সমূহ ব্যাখ্যা করো। এ থেকে বিযোগ উৎপাদনের ক্ষেত্রে শর্ত সমূহ ব্যাখ্যা করো। এ থেকে বিযোগ উৎপাদনের ক্ষেত্রে শর্ত সমূহ ব্যাখ্যা করো। ক্লিয়ার আসলে কত মনের লেখো। এ থেকে বিযোগ উৎপাদনের ক্ষেত্রে শর্ত সমূহ ব্যাখ্যা করো। 2 নাম্বার, বিযোগ উৎপাদনে ডি ঢাকা। বিযোগ উৎপাদনে এরকম লিখবা বিসি এবং এই যে বিসি এরকম লিখবা বিসি ডি। বিযোগ উৎপাদনে বিসি এবং বিসিডি পথের মধ্যে, বিসি এবং বিসিডি পথের মধ্যে, বিসি এবং বিসিডি পথের মধ্যে কোনটি অধিক উত্তম? বিসি এবং বিসিডি পথের মধ্যে কোনটি অধিক উত্তম? বিযোগ উৎপাদনে বিসি এবং বিসিডি পথের মধ্যে কোনটি অধিক উত্তম? সামনে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করে কিছু একটা থাকবে, না লেখলে হবে। দেখো 3 নাম্বার দিয়ে লেখো, 3 নাম্বার দিয়ে লেখো বিযোগটি ডি, বিযোগটি হ্যাঁ ঢাকা। দেখো বিযোগটি একটি নিরোধক, বিযোগটি একটি বরিশালের ডি। লেখো লেখো বিযোগটি বলে দিলাম ঢাকা, এখন বলে বরিশালের ডি। বরিশাল বরিশাল শুনুন না, লেখো বিযোগটি, বিযোগটি একটি জারক এবং নিরোধক, নিরোধক। বিযোগটি একটি জারক এবং নিরোধক। বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। লেখো একটি জারক এবং নিরোধক, বিশ্লেষণ করো। এরপরে লেখো নেক্সট, নেক্সট লেখো হচ্ছে বিযোগটি একটি দ্বিক্ষারকীয় অ্যাসিড, ব্যাখ্যা করো। বিযোগটি ঢাকা একটি দ্বিক্ষারকীয় অ্যাসিড, ব্যাখ্যা করো। দ্বিক্ষারকীয় অ্যাসিড ব্যাখ্যা করো। অ্যাসিড ব্যাখ্যা করো। এরপরে লেখো পরের কোশ্চেন, উদ্দীপকের, মাহমুদ কথা বলো না, লেখো উদ্দীপকের, উদ্দীপকের ডি যৌগে বিদ্যমান, উদ্দীপকের ডি যৌগে বিদ্যমান অ্যানায়ন শনাক্তকরণ ব্যাখ্যা করো। উদ্দীপকের ডি যৌগে বিদ্যমান অ্যানায়ন শনাক্তকরণ ব্যাখ্যা করো। অ্যানায়ন শনাক্তকরণ ব্যাখ্যা করো। আসেন নাকি ইয়ে আসেন না, সেটি তো আসলে জানে যে ইয়ে আসেন, রোবট আসেন। আচ্ছা লেখো, কয়েকজন অনুপস্থিত থাকা ভালো। লেখো এরপরে হচ্ছে আমরা লিখি, এটা লেখার পর এই পাশে হচ্ছে এর পরের কোশ্চেন লেখো। দেখো উদ্দীপক হতে সি যৌগ প্রস্তুতি ব্যাখ্যা করো। উদ্দীপক হতে সি যৌগ প্রস্তুতি ব্যাখ্যা করো। কোশ্চেন লিখতে যত সময় লাগতেছে অ্যানসার লিখতে এত সময় লাগবে না, সব আমার নোট খাতে আছে আমাদের। দেখো উদ্দীপক হতে সি যৌগ প্রস্তুতি ব্যাখ্যা করো। এরপরে লেখো সি যৌগটির, দেখো এক অধ্যায় থেকে অন্য অধ্যায় কিভাবে যায় এটার জন্য এটা দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। সি যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। সি যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো।
সি যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। এরপরে লেখো পরের কোশ্চেন, ডি যৌগটি ঢাকা। ডি যৌগটির সাথে কপারের বিক্রিয়া ঘটা বা না ঘটার কারণ। ডি যৌগের সাথে কপারের বিক্রিয়া ঘটা বা না ঘটার কারণ সমীকরণ সহ বিশ্লেষণ করো। দেখছো? হ্যাঁ, কথা বল না, লেখো। পিছনে কয়েকজন আছে মনে হয় কেমিস্ট্রিতে পিএইচডি করা, সব পারে যখন পড়াই, আর লিখতে দিলে বুলেট মারলে কোন শব্দ বের হয় না, খাতার মধ্যে কিছু থাকে না। দেখো আমরা এরপর লিখি, দেখো নেক্সট। এবার আমরা এটাতে আসি, দেখো আগে বিক্রিয়া গুলো লিখি, তাইলে দেখবা তোমার ইজি হয়ে গেছে। এবং এই বিক্রিয়া আমরা লিখছিও, এই সিকিউর পাশে অবশ্যই আগুন চিহ্ন যাতে থাকে। দেখো বিক্রিয়া লিখলে দেখো এই সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, ওই যে পিছনে বসে যারা কথা বলো পড়ো না, ওই যে এদের দেখছো, এদের হচ্ছে যাদের সাথে কি হবে বাইরে বিক্রি করতেছে, নষ্ট মোবাইল, ভাঙা মোবাইল। দেখো আমরা আল্লাহ দেখো, হ্যাঁ তুমি কিন্তু কসম দিচ্ছ, এবার দেখবো না বলো কিনা। দেখো SO2 প্লাস O2, তো এখানে কি হয় SO3, তো এখানে হচ্ছে এটার ক্ষেত্রে প্রভাবক কি ছিল মনে আছে? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অথবা প্লাটিনাম। তাপমাত্রাগত 400 থেকে 500 বা 450 থেকে 550, তুমি যেটাই লেখো 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরে কি হয় দেখো, এটা কি যৌগ আমাদের? বি যৌগ। এরপরে SO3, এর মধ্যে সরাসরি পানি যোগ করলে, এটার মধ্যে সরাসরি যদি আমরা পানি যোগ করে তখন কি উৎপন্ন হয়? ডি যৌগ উৎপন্ন হয়। সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা উৎপন্ন হইছে। তো এটা উৎপন্ন হলে তখন এটা গ্যাস হিসাবে উৎপন্ন হয়, এটা কি আমাদের ডি যৌগ। আর আরেকবার কি করছি আমরা? SO3 এর মধ্যে H2SO4 যোগ করছি আমরা, তখন যেটা উৎপন্ন হয় H2H2O7, সি যৌগ। এরপরে H2H2O7 এর মধ্যে আমরা পানি যোগ করছি, তখন কি উৎপন্ন হয়? সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে লিকুইড। এই ছিল আমাদের উদ্দীপক, বুঝছি আমরা। মানে এটা উদ্দীপক হলে, এবং এই বিক্রিয়াগুলো তোমাদের সব লেখাও আছে। আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল বি যৌগ উৎপাদনের শর্ত, মানে কি লা সাথে-লিয়ে নীতি। তাপমাত্রা, এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, আর কি এই যে প্রভাবক, মানে কি করলে এটা সর্বাধিক পরিমাণ পাওয়া যাবে, এই শর্ত সমূহ। বুঝছি আমরা। তোমার কাজ হচ্ছে অ্যানসার গুলো লেখার আগে আগে বিক্রিয়াগুলো লেখো, পরে একটা একটা করে অ্যানসার লিখতে। লেখো বিক্রিয়াগুলো লেখো। অন্য ব্যাচে কিন্তু এই চ্যাপ্টার পড়াইছে এবং শেষ করতে পারছি, তো তোমাদের কাছে না পারি, এটা কিন্তু তোমাদের ব্যর্থতা, কথা বলার ব্যর্থতা। আমার মনে আছে এবং তো সকাল 8টায় পড়াইছে, মানে একবারও বললাম না কথা বলো না। না, এটা শহীদান আর মুসলিম হলো না, একটু আগে না, এর আগে 8টায়। একটু আগে তো ওই টাইমে যে ব্যস্ততার আছে, বিকেলে পরীক্ষা, ওরা তো এমনি সমস্যা আছে দেখে দেখাই দিচ্ছে। কালি নাই,
ও কিন্তু কথা বলে না, শুধু আমি যা বলি এটা ছাড়া কে পড়ে গেছে, কে ঝাড়ু দিছে, হ্যাঁ, কে বাইরে মনে করো হচ্ছে ওই যে বাংলা মোবাইল বেছে, এগুলো সব ওর মধ্যে হয়, এটা ছাড়া। কারণ ও তো এমনি সন্ত্রাসী, কয়দিন পর ওই যে বস্তিতে যায় সন্ত্রাসী গেছে। আমি দেখবো তো তোমার চামড়া কতটা মোটা, গন্ডার চামড়া কিনা, যা বলি গায়ে লাগে নাকি দেখতেছি। মাত্র তো বস্তিতে নিছে, 12 নিচে নেই। লেখো লেখো তাড়াতাড়ি। লেখো হলে এবার দেখো 1 নম্বর দিয়ে অ্যান্সার লিখবা। মানে লেখো লেখো লেখো। ঠিক করে দিয়েছি, ধর ওইটা তো যখন যাবো তাহলে তুমি দিয়ে আগে লিখে নাও। লেখো আমাদের 1 নাম্বার কোশ্চেন ছিল এটা থেকে এটা উৎপাদন, তো 1 নাম্বার দিয়ে आंसर লেখা হচ্ছে সালফার ডাইঅক্সাইড হতে 1 নাম্বার आंसर সালফার ডাইঅক্সাইড হতে মানে SO2 হতে SO3 উৎপাদনের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড হতে সালফার ডাইঅক্সাইড উৎপাদনের ক্ষেত্রে লা শাতেলিয়ার নীতির প্রয়োগ ব্র্যাকেটের মধ্যে লিখবা তাপমাত্রা ও চাপের প্রভাব। ব্র্যাকেটের মধ্যে লেখো তাপমাত্রা ও চাপের প্রভাব। তাপমাত্রা ও চাপের প্রভাব ব্র্যাকেটের মধ্যে, এবং প্রভাবকের ভূমিকা। ঘনমাত্রা সাধারণত লাগে না, যদি সব গ্যাস বরাত যদি চায় তাহলে দিবে, এছাড়া দেয়া লাগে না। লিখছো ব্র্যাকেট ক্লোজ করার পর লিখবে এবং প্রভাবকের ভূমিকা। কই পাবো এগুলো সব খাতায় আছে আগে। স্যার প্রভাবক দিলে কি ওটা কি বিক্রিয়া মানে প্রভাব বিক্রিয়া করে না, কিন্তু তুমি লাভবান বেশি হইতে পারবা। শিল্প উৎপাদন মানে কি অধিক পরিমাণ লাভ পাওয়ার প্রক্রিয়া, মানে কি ব্যবস্থা গ্রহণ করলে তুমি লাভের পরিমাণ কি পাবা, বেশি পাবা। এরপর লেখা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে ছিল আমরা মনে হয় ভুলে বিসি লিখছিলাম, ওখানে বিডি লেখো। বিডি প্রথমটা বিডি আর এর পরেরটা বিসিডি। দেখো ডি মানে কি সালফিউরিক অ্যাসিড, এটা উৎপাদনে সরাসরি পানি না দিয়ে কেন ঘুরে আসা হয়, এটা হচ্ছে কোশ্চেন। আমরা অ্যানসারও লিখছি, বলেও দিছি না। তো লেখো এবার তুমি কেন আমরা হিন্টসগুলো লিখে দিতেছি যাতে তোমার ভবিষ্যতে মনে না হয় যেগুলো তোমার কাছে নাই। লেখো 2 নাম্বার দিয়ে লেখো সালফিউরিক অ্যাসিড উৎপাদনে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে লিখছো SO3 এর মধ্যে সরাসরি পানি যোগ না করে SO3 এর মধ্যে সরাসরি পানি যোগ না করে প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ না করে প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পরে পানি যোগ করার কারণ এবং পরে পানি যোগ করার কারণ এবং পরে পানি যোগ করার কারণ বুঝছি আমরা। পরেরটা লেখো
জাস্ট আমরা হিন্টস গুলো লিখে দিয়ে দিচ্ছি, এগুলো তো আছে নোট খাতে আগে আমরা পড়ে আসছি। এখন যদি বলো স্যার ওগুলো আবার বুঝান, তাহলে ফার্স্টে আমরা শুরুই করতাম আমাদের সিকিউ দিয়ে, এরপর যায় যায় বুঝে আসতাম, এটা ভালো তো না? দেখো 3 নম্বরে বলছে কি সালফিউরিক অ্যাসিড জারক এবং নিরোধক দুইটাই লেখা আছে, আলাদা পয়েন্ট করে লেখা আছে, তো শুধু লেখা রাখো H2SO4 জারক এবং নিরোধক। নওরিন তাসনিম কি আসছো? তুমি নোট দিছিলা জানার জন্য? H2SO4 জারক এবং নিরোধক শেষ। 4 নাম্বার কি ছিল দেখো তো? সালফিউরিক অ্যাসিড দ্বিক্ষারকীয় অ্যাসিড লেখা রাখো। অ্যানসার কই পাবো? তোমার নোট খাতায় পাবা, আর যার নোট খাতা নাই আমি জানি না। দেখো H2SO4 দ্বিক্ষারকীয় অ্যাসিড, H2SO4 দ্বিক্ষারকীয় অ্যাসিড, H2SO4 দ্বিক্ষারকীয় অ্যাসিড, H2SO4 দ্বিক্ষারকীয় অ্যাসিড লিখছো? পরেরটা কি ছিল? উদ্দীপকের ডি যৌগে, দেখো উদ্দীপকের ডি যৌগে অ্যানায়ন শনাক্তকরণ ব্যাখ্যা করতে বলছে। ডি যৌগের অ্যানায়ন কোনটা? ডি যৌগটাকে সালফিউরিক অ্যাসিড, তো সালফিউরিক অ্যাসিড হলে দেখো ক্যাটায়ন হচ্ছে যে +2- মানে সালফেট আয়ন শনাক্তকরণ, গত লাস্ট ক্লাসে লিখছি আমরা। লেখো হচ্ছে SO4 2- আয়ন শনাক্তকরণ, SO4 2- আয়ন শনাক্তকরণ। তোমাদের কাজ কি জানো? এগুলো সব সাজায় লিখে না আমরা দেখানো। আমি আর কি নরমালি শুধু হিন্টস বলে দিতেছি, মেকআপ ছাড়া, তোমরা মেকআপ টেকআপ করে সাজায় নিয়ে আসবে। কথা তো বলতে পারো, তো এটার মনে করো কথা মনে কইরা এটার ওই কথাটা লিখে নিয়ে আসবে। লেখো বাচ্চাদের কম্পিটিশন হলে এই ক্লাসের মধ্যে তুমি উপরের দিকে থাকবে। এরপরে আমরা লিখি পরের কোশ্চেন। উদ্দীপকের সি যৌগ মানে কি অলিয়াম প্রস্তুতি, তখন কি করবে? এই পর্যন্ত এসে ভাইমা যাব, পানি আর দিব না। আমরা ওদের বুঝাবো যে সালফিউরিক অ্যাসিড আগে দেই, পরে পানি দিব না, পরে আর দিব না পানি, তাইলে অলিয়াম। বুঝা গেছে? তো লেখো হচ্ছে 6 নাম্বার দিয়ে লেখো হচ্ছে অলিয়াম প্রস্তুতি, অলিয়াম প্রস্তুতি, অলিয়াম প্রস্তুতি। এরপরের কোশ্চেন কত সি যৌগে শতকরা সংযুতি। হ্যাঁ দেখো এটা হচ্ছে অধ্যায় 6 এর সি যৌগ কি H2O7 শতকরা সংযুতি কেমনে বের করে? এটা আণবিক ভর বের করবা। এরপর হাইড্রোজেন কত পার্সেন্ট আছে? হাইড্রোজেনের পরিমাণ উপরে, মোট পরিমাণ নিচে, একটু 100%। সালফারের পরিমাণ নিচে, মোট পরিমাণ 100%। অক্সিজেনের পরিমাণ নিচে, মোট পরিমাণ 100%। পারি না আমরা শতকরা সংযুতি? তো লেখো H2S2O7, H2S2 অলিয়ামের সংকেত লিখবা, O7 এর শতকরা সংযুতি নির্ণয়। এরপর মনে আর একটা আছে নাকি? লাস্ট কোশ্চেন ছিল সেই যে কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। এই যে যদি এটা লঘু হয়, আমরা এরকম লিখছিলাম, লঘু হইলে কি হয় না? বিক্রিয়া হয় না। আর যদি গাঢ় হয়, গাঢ় হইলে কি হয় মনে আছে? যে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে H2 উৎপন্ন হয়। মানে এটা কেন হয় এবং এই বিক্রিয়ার কৌশল আমরা লিখে দিছিলাম, মনে আছে? কৌশল সহ এটা ব্যাখ্যা করা লাগবে। তো লেখো হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে কপার
বিক্রিয়া না করলেও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার কৌশল সহ ব্যাখ্যা আমরা এই চ্যাপ্টারে পরীক্ষা দিব খুবই রিসেন্টলি। হ্যাঁ, খাতা দিয়ে আমি তো এটাই বললাম যে আগের খাতা দিয়ে নিব এবং খুবই রিসেন্টলি পরীক্ষা হবে। যে না, আমি তো রিক্স আমি দিছি, রিসেন্টলি খাতা দিব। জানুয়ারি মাস থেকে স্যার লোগো স্যার কোন জায়গায় লেখা আছে না দেখা যায় যে জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়া নিষেধ, তাহলে নিব না। লেখো জানুয়ারি মাস আরো পরীক্ষার জন্য ভালো। জানুয়ারি মাসে মানুষ অনেক বড় বড় পরীক্ষা দেয়। জানুয়ারি মাসে হচ্ছে মানুষ বিয়ে করে, এটা হচ্ছে বড় পরীক্ষা। লেখো বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো, লিখছো? হ্যাঁ, এরপরে দেখো নেক্সট পরের সিকিউ লিখি আমরা। দেখো পরের সিকিউ জিঙ্ক ব্লেন্ড। পরের সিকিউ লেখো জিঙ্ক ব্লেন্ড, এর সাথে আমরা অক্সিজেন যুক্ত করলাম। ধরো ই যৌগ উৎপন্ন হয়েছে, লিখলাম আয়নিক যৌগ প্লাস এফ সমযোজী যৌগ, এটা উৎপন্ন হয়েছে। লেখো এই হচ্ছে উদ্দীপক। ইজিলি এক অধ্যায়ের সাথে আরেক অধ্যায় মিক্স করা যায়। যেমন এখান থেকে তুমি যদি বলো স্যার এটা দিয়ে তুমি যে কোনো অধ্যায়ের নাম বলো, আমি অধ্যায় দিয়ে তোমার কোশ্চেন দিয়ে দিই। যে এক অধ্যায় থেকে ইজিলি আরেক অধ্যায়ে কোশ্চেন যাওয়া যায়। একই কোশ্চেন লাগবে যে বিক্রিয়াটি আমাদের দৈনন্দিন জীবনে যে প্রভাব ফেলে তার তুলনা তার বিশ্লেষণ করো। আচ্ছা, 3 নম্বর অধ্যায়টা রাসায়নিক পদার্থের প্রভাব বাংলা লিখবা। লেখো উঠাও। পর্যায় সারণী কোশ্চেনে বানানো যাবে না। 3 নম্বর পর্যায় সারণী, এক অধ্যায়ের নাম জানি আসো। আচ্ছা, ঠিক আছে। বলে রাই লেখো লেখো এটা লেখার পর আমরা লিখি গ নাম্বার। গ নাম্বারও লেখো হচ্ছে ই যৌগ থেকে কিভাবে ধাতু নিষ্কাশন করা হয়। ই যৌগ থেকে কিভাবে ধাতু নিষ্কাশন করা হয় বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। ই যৌগ থেকে কিভাবে ধাতু নিষ্কাশন করা হয় বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। ই যৌগ থেকে কিভাবে ধাতু নিষ্কাশন করা হয় বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। নাদিম ক্লাস মিস যাই কেন ক্যারেট ছুটি 11টায়। লেখো ই যৌগ থেকে কিভাবে ধাতু নিষ্কাশন করা হয় ব্যাখ্যা করো। খ নাম্বার দিয়ে লেখো উদ্দীপকের উদ্দীপকের এফ যৌগ থেকে একটি নিরোধক অ্যাসিড তৈরি সম্ভব। উদ্দীপকের এফ যৌগ থেকে একটি নিরোধক অ্যাসিড তৈরি করা সম্ভব। নিরোধক অ্যাসিড তৈরি করা সম্ভব। বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। একটি নিরোধক অ্যাসিড তৈরি করা সম্ভব। বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। লিখছি আমরা। তো এই ক্ষেত্রে আমাদের কি হয় দেখো, এই জিঙ্ক ব্লেন্ডের সংকেত কি খেয়াল করো, ZnS প্লাস অক্সিজেন। তো এরা বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, জিঙ্ক অক্সাইড প্লাস
সালফার ডাইঅক্সাইড এটা উৎপন্ন হয় আমাদের। তো জিঙ্ক অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড যেহেতু উৎপন্ন হয়েছে, এখন তুমি বলতে পারো স্যার এটাও তো হইতে পারতো যে সালফার ডাইঅক্সাইড প্লাস জিঙ্ক অক্সাইড, অবশ্যই হইতে পারতো, আগে পরে হইতেই পারে। এখন এটা সমযোজী যৌগ, একটা সালফার অধাতু, অক্সিজেন অধাতু। তো কাজে ব্যস্ত। আরেকটা যেটা আছে, এটা তো নেট নাই এই রুমে, অনুপস্থিত নেট পাই না। এখানে আমি এই মোবাইল যখন বাইরে এটা একদম জিরো নেটওয়ার্ক, ফোন আসেও না, যায় না রুমে থেকে। দেখো তো এখানে হচ্ছে আয়নিক যৌগ কোনটা, দেখো দুইটার মধ্যে জিঙ্ক ধাতু না, ধাতুর যৌগগুলা কি আয়নিক, তার মানে এটা হচ্ছে আমাদের জিঙ্ক অক্সাইড, এটা হচ্ছে ই, এটা লাগবে না, এটা ই, আর এটা কি আমাদের সমযোজী, এটা হচ্ছে এফ। তাহলে এটা থেকে ধাতু নিষ্কাশন মানে জিঙ্ক নিষ্কাশন ব্যাখ্যা করবে, আর কিছু না। বুঝছি আমরা, জিঙ্ক নিষ্কাশন ব্যাখ্যা করবে। আর এটা থেকে কি করতে বলছে আমাদের, এটা থেকে নিরোধক অ্যাসিড মানে সালফার ডাইঅক্সাইড থেকে কি উৎপন্ন করবা, সালফিউরিক অ্যাসিড স্পর্শ পদ্ধতিতে। তখন ওই সরাসরি যে পানি দিলাম এগুলো তো তুলনা করতে তো বলে নাই, বলছে উৎপন্ন করতে, তাহলে সরাসরি আমরা পানি দিব না, যেটা অ্যাকচুয়াল উৎপাদন করার পদ্ধতি, প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিড পরে পানি দিয়ে উৎপন্ন করব। ইভেন সালফার ডাইঅক্সাইড থেকেই শুরু হবে, মানে এই বিক্রিয়া থেকে শুরু। এটা কিভাবে সেটাও লাগবে না, বুঝছি আমরা। তো প্রথমে লেখো গ নাম্বার দিয়ে লেখো হচ্ছে এই বিক্রিয়াটাকে উঠায় নিও, হ্যাঁ। গ নাম্বার দিয়ে লেখো জিঙ্ক নিষ্কাশন পদ্ধতি, গ নাম্বার জিঙ্ক নিষ্কাশন পদ্ধতি, হ্যাঁ লেখো জিঙ্ক নিষ্কাশন পদ্ধতি, লেখো। জিঙ্ক নিষ্কাশন পদ্ধতি ঘ নাম্বার মানে কি, দেখো SO2 হতে কি করবা, লেখো SO2 হতে স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদন। ঘ SO2 হতে, মানে কেমিস্ট্রির সিকিউ অনেক সহজ, টপিক যদি তোমার ভালো করে পড়া থাকে, উদ্দীপক দেখলে তুমি বুঝতে পারবা। SO2 হতে স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদন, SO2 হতে স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদন। আর বোর্ডে এগুলো হচ্ছে কঠিন সিকিউ, বোর্ডে ম্যাক্সিমাম সিকিউর উদ্দীপক এমন থাকে, দেখো এবারটা আমরা বোর্ডে আসা সিকিউ লিখি। প্রথমে আমরা 1 নাম্বার দিয়ে লিখলাম বক্সাইট, এটা উদ্দীপক। 2 নাম্বার দিয়ে লিখলাম খাদ্য লবণ, এই হচ্ছে উদ্দীপক শেষ। এরকম দিয়ে উদ্দীপক দেয়, লেখো এটা পরের সিকিউর উদ্দীপক। অবাক হওয়ার কিছু নাই, আমি এমন কোশ্চেন দিয়ে পরীক্ষা নিব, এবার দেখবো না, তখন তোমাদের খাতা দেখে অবাক হয়ে যাওয়া লাগে। হ্যাঁ, আরেকটা সিকিউর উদ্দীপক হচ্ছে Z2। তাহলে আনসার লেখাই কঠিন, তাহলে আমি অ্যানসার বলি, দেখি তুমি কোশ্চেন করো। হ্যাঁ লেখো, মনে করে এক কথায় উত্তর আমি অ্যানসার দিলাম বৃষ্টি, এবার তুমি বলো। আমার কোশ্চেন তো ক্লাসে আসে নাই কে, ক্লাসে অনুপস্থিত কে, বৃষ্টি আসে নাই, বৃষ্টি মিস্টুন করছে না, এই কোশ্চেন তো হইল না। লেখো দেখো, এরপরে হচ্ছে আমরা লিখি, এটা লেখার পর গ নাম্বারে লেখো 1 নং আকরিক হতে এর ধাতু নিষ্কাশন, 1 নং আকরিক হতে 1 নং আকরিক হতে এর ধাতু নিষ্কাশন,
1 নং আকরিক হতে এর ধাতু নিষ্কাশন পদ্ধতি ব্যাখ্যা করো। কথা বলো না, লেখো তাড়াতাড়ি। তোমরা যেহেতু এই দুটোর মধ্যে অনেক কথা বলো। স্যার এতক্ষণ ধরে লেখাই শেষ করে না, এখন আমার খাতা টানছে লেখার জন্য। পরে ওই যে ওই দেখবো অনেক সময় রাস্তার মোড়ে দাঁড়ায় যে হচ্ছে মহিলারা সাপ খেলা দেখায়, ওই যে গ্রুপ হিসাবে আসে, গ্রুপ হিসাবে পাঠাই দিব। তোমার কাজ হচ্ছে তোমার বেশি কাজ নাই, তুমি দাঁড়ায় থাকবা, তোমার মাথায় মাইক বাইন্ধা রাখবে আর ওরা খেলা দেখাবে। দেখো দেখো ধাতু নিষ্কাশন পদ্ধতি ব্যাখ্যা করো। খ নম্বর লেখো 2 নং আকরিক হতে ধাতু নিষ্কাশন করে 2 নং আকরিক হতে ধাতু নিষ্কাশন করে সেই ধাতুকে কেরোসিনে ডুবিয়ে সংরক্ষণের কারণ ব্যাখ্যা করো। সেই ধাতুকে খাদ্য লবণ দেখে বোঝো নাই যেটা সোডিয়াম। দেখো সেই ধাতুকে কেরোসিনে ডুবিয়ে সংরক্ষণের কারণ বিশ্লেষণ করো। প্রথমটা হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন, আর পরেরটা হচ্ছে আগে সোডিয়াম নিষ্কাশন দেখানো লাগবে, কারণ বলছে আগে নিষ্কাশন করতে, এরপর কেন কেরোসিনে ডুবায় সংরক্ষণ করে। আছে না লেখা অ্যানসার? এটার অ্যানসার তো কিছু লেখারও কিছু না, এমনি বোঝা যায়। আরেকটা সিকিউ লেখো। নেক্সট আরেকটা সিকিউ লেখো হচ্ছে এ বি রাসায়নিক পদার্থের রাজা, আর এখানে লিখলাম 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল লেখো। 26 কার এটা এখনো দেখা লাগে। 26 কি খুঁজো বলো, আমার বলো। আমি দেখার চেষ্টা করছিলাম। 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল লেখো আগে। এবার লেখো গ নাম্বার। গ নাম্বার দিয়ে লেখো হচ্ছে এই যৌগটির শিল্প উৎপাদন ব্যাখ্যা করো। এই যৌগটির শিল্প উৎপাদন ব্যাখ্যা করো। মানে কি এই যৌগটা কে বলো তো? H2SO4 প্রস্তুতি ব্যাখ্যা করো। পারবে না? লেখো। এরপরে লেখো হচ্ছে গ প্রাইম, আরেকটা গ লেখো। গ প্রাইম দিয়ে লেখো এই যৌগটির কেন্দ্রীয় পরমাণুটি খনি হতে উত্তোলনের পদ্ধতি ব্যাখ্যা করো। এই যৌগটির কেন্দ্রীয় পরমাণুটি খনি হতে উত্তোলনের পদ্ধতি ব্যাখ্যা করো। কে বলো তো? সালফার, সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু সালফার। ওই যে সালফার খনি হতে যে আমরা উত্তোলন করি, কে বলবা? ইয়া বলো, তাসিন বলো। সালফারের গলনাঙ্ক কত? সালফারের গলনাঙ্ক কত?
একশো তোমাদের বইয়ে 15, আসল হচ্ছে 19। এরপরে কে বলবা? নীতি বলো। বলো হচ্ছে সালফার কোন পদ্ধতিতে উত্তোলন করা হয়? বলো বলো, অপশন দিই তোমারে। সালফার কোন পদ্ধতিতে উত্তোলন করা হয়? অপশন ক হচ্ছে ত্রাস, আর খ হচ্ছে ক্রাশ। কোনটা? না, তোমার পিছে বলো। আরো একটা চাইলে দিতে পারি, মনে করো ব্রাশ। কোনোটাই না স্যার, কোনোটাই না। তাহলে কোনটা হবে? লেবাস পড়ো। কি? আরে স্যার, জানি না স্যার, জানি না। জানলে তো- এই যে অপশন হচ্ছে ক্রাশ, ব্রাশ আর হচ্ছে ক্রাশ। বলো। স্যার, শুনে তো প্রথমেই ভালো লাগতেছে। এই হইতে পারে। আরেকটা আছে, এটা ইন্টারে পাবা, ব্রাশ। বলো। কোনটা বলো? স্যার একটাও না তাহলে কোনটা? অ্যানসার হচ্ছে ফ্রাস পদ্ধতি। দেখো এখন এটার ঘ নাম্বার কি ছিল? লেখো ঘ নাম্বার কোশ্চেন লেখো। ঘ নাম্বার কোশ্চেন লেখো হচ্ছে বি, লেখো বি মৌলটি নিষ্কাশনে বিভিন্ন তাপমাত্রায় চুল্লিতে সংঘটিত বিক্রিয়া বিশ্লেষণ করো। বিভিন্ন তাপমাত্রায় চুল্লিতে সংঘটিত বিক্রিয়া বিশ্লেষণ করো। বিভিন্ন তাপমাত্রায় চুল্লিতে সংঘটিত বিক্রিয়া বিশ্লেষণ করো। এটার 1 নাম্বারটার অ্যানসার লিখবো হচ্ছে 1 নাম্বারটার অ্যানসার লেখা রাখো, মানে গ সালফিউরিক অ্যাসিড উৎপাদন। গ এর অ্যানসার হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপাদন। গ প্রাইম লিখবা হচ্ছে খনি হতে ফ্রাস পদ্ধতিতে সালফার উৎপাদন। গ প্রাইম, খনি হতে ফ্রাস পদ্ধতিতে সালফার উৎপাদন। এটা এতগুলো নাম উল্লেখ করার কারণ এটা অবজেক্টিভে প্রায় আসে, সালফার উৎপাদন করে কোন পদ্ধতিতে, যাতে এটা ভুল না হয়। লিখছি আমরা ফ্রাস পদ্ধতিতে সালফার উৎপাদন। আর ঘ নাম্বার দিয়ে লেখো বাত্তা চুল্লিতে লোহা উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন তাপমাত্রায় সংঘটিত বিক্রিয়া। আমাদের এই চ্যাপ্টারে এই হচ্ছে টোটাল পড়া।